নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। কেন্দ্রীয় রেশম বোর্ড এবং উত্তর জেলা রেশম শিল্প দপ্তরের উদ্যোগে কালাছড়া এবং কদমতলা ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের রেশম শিল্প দপ্তরের জেলা আধিকারিক সজল কান্তি দাস সহ অন্যান্য কর্মকর্তাগণ। রাজ্যের রেশম শিল্পের উপর ভিত্তি করে কেন্দ্রীয় রেশম বোর্ড এবং উত্তর জেলা রেশম শিল্প দপ্তরের উদ্যোগে কালাছড়া এবং কদমতলা ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই রেশম সচেতনতা শিবিরটি ইছাইলালছড়া এলাকার সীমা নম্বর বাড়িতে অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের রেশম শিল্প দপ্তরের জেলা আধিকারিক সজল কান্তি দাস এবং কেন্দ্রীয় রেশম শিল্পের ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত হরিধর নম, কারিগরি সহায়ক সব্যসাচী গাঙ্গুলি এবং জয়দেব প্রমুখরা। সমস্ত উত্তর জেলার মধ্যে ইছাইলালছড়া এবং সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেই একমাত্র রেশম শিল্পকে বাঁচিয়ে রেখেছেন হাতে গোনা কয়েকজন কৃষক। বিশেষ করে তুঁত শিল্পের জন্য মহিলারাই বিশেষ ভূমিকা গ্রহণ করছেন। আবার অনেকেই এই শিল্পকে একমাত্র জীবিকা হিসাবে অর্জন করে নিয়েছেন, কিন্তু তাদের বক্তব্য সরকারি কোনো সুযোগ সুবিধা না থাকার ফলে নিজেরা সম্পূর্ণ নিজেদের গাঁটের অর্থ খরচ করে সম্পূর্ণ শিল্পটিকে বাঁচিয়ে রেখেছেন। মহিলা চাষিরা জানান, যেহেতু এই দপ্তরটি মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, সেজন্য মুখ্যমন্ত্রী যাতে সরাসরি এই শিল্পের জন্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করেন, তাতে তাদের শিল্প উন্নয়নের ক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা নেবে। অবশ্য এদিনের এই শিবিরে উপস্থিত আধিকারিকরা তুঁত শিল্পের উন্নতির জন্য দীর্ঘ আলোচনা ব্যক্ত করেন এবং কেন্দ্রীয় রেশম বোর্ডের কারিগরি সহায়করাও কেন্দ্রের নিকট দাবি জানাবেন বলে আশ্বাস দেন উপস্থিত কৃষকদের সামনে। তাছাড়াও কিভাবে আরো অধিক পরিমাণে তুঁত শিল্পের ফলন বৃদ্ধি করা যায় সে বিষয়েও দীর্ঘ আলোচনা রাখেন। এদিকে সর্বোপরি বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে কৃষকদের সামনে কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দেন আধিকারিকরা, আর তার সঠিক উত্তর দিয়ে মহিলা রেশম চাষিরা বিভিন্ন পুরস্কার জিতে নেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। অঞ্চলটা বিশেষ করে আজকে যেখানে অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, এটা মূলত আমাদের যে এক্সিস্টিং বেনিফিশিয়ারি ওনারা কিন্তু ভালোই চাষ করছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আর্থিক সরকারি আর্থিক অনুদান যেটা, সেটা ওনারা সময় সময় পেয়ে গেছেন। এই মুহূর্তে যদিও কোনো স্কিম নেই, কিন্তু আমরা এখানে উত্তর ত্রিপুরার যে প্রশাসনিক লেভেলে আমরা যেটা ফলো করেছি, যে এদের অদম্য উৎসাহ আজকের এই যে অ্যাওয়ারনেস ক্যাম্প সেটাই প্রমাণ করেছে যে এদের অদম্য উৎসাহের কারণে ওনারা ভালো গুটি দিচ্ছেন এবং আগামীতেও দিয়ে যাবেন। এখন এই যে আজকের যে অনুষ্ঠানটা, সেটা হচ্ছে আরএসির সহযোগিতায় আমরা এখানে একটা অ্যাওয়ারনেসের আয়োজন করেছি এবং অ্যাওয়ারনেসে ওনারা যে টেকনিক্যাল নলেজ যেটা ওনারা বিশেষভাবে বিশেষ নলেজ পেয়েছেন এখানে, এবং পাশাপাশি ওনাদের উৎসাহ প্রদানের জন্য আমাদের আরএসির যে কর্মকর্তারা ওনারা তাদের কিছু ইকুইপমেন্টস যেটা রেয়ারিংয়ের জন্য কাজে লাগে এগুলি দিয়েছেন, যার ধরুন এই অঞ্চলে আমার কিছু স্টেট লেভেলে হাইয়েস্ট বেনিফিশিয়ারি হিসাবে এই অঞ্চলেই 2 জন পেয়েছিলেন এবং সেটা রেকর্ড আছে। এবং আমরা আশেপাশে ঘুরে দেখবেন যে ম্যাক্সিমাম বাড়িতেই খুব ভালো ভালো তুঁত বাগান আছে এবং এগুলি ওনারা কিছু বেনিফিশিয়ারি আছেন যে সরকারি সাহায্য পাওয়ার পর ছেড়ে দেন, এদের মানসিকতা এমন নয়। ওনারা কিন্তু আসলে মনে প্রাণে করছেন এবং তাদের বিশেষ করে মহিলাদের কথা বলছি, ওনাদের সোশিও ইকোনমিক আপলিফটমেন্ট যেটা মানে আর্থিক এবং সামাজিক মান উন্নয়ন, এটার প্রয়াসটা খুব ভালোভাবেই পরিলক্ষিত হয় ইছাইলালছড়া গ্রামে এলে। যদিও আরও অন্যান্য আমাদের বিভিন্ন পকেট রয়েছে, তথাপিও বলছি যে আজকে আমরা এখানে যে এসেছি, আমাদের যে আরএসির প্রতিনিধিগণ এসছেন, ওনারা নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন যে এখানের মহিলাদের উৎসাহের পরিমাপ কতখানি। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার রাজধানীর বিবেকানন্দ ময়দানে বিজেপির পৃষ্ঠপ্রমুখ সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 19 লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে জয়ী করার জন্য ত্রিপুরাবাসীর নিকট আহ্বান রাখেন তিনি।
আসন্ন লোকসভা নির্বাচনের রাজনৈতিক কর্মসূচির সূচনা করলেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ। নতুন বছরের শুরুতে ত্রিপুরার মাটি থেকে 2019-এর নির্বাচনীতে ফের দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে জয়ী করবার আহ্বান জানান। একই সঙ্গে ত্রিপুরার 2টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে বিজেপির হাতকে শক্ত করার আহ্বান জানান বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ। শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে প্রকাশ্য সমাবেশে অংশ নিয়ে কথাগুলি বলেন তিনি। ত্রিপুরার মানুষের চোখে মুখে ভয় নেই, হাসি ফুটছে, এটাই সবচেয়ে বড় পরিবর্তন। কমিউনিস্ট শাসন থেকে মুক্তির আনন্দ রাজ্যবাসীর চেহারায় স্পষ্ট। এটা ক্ষমতার পরিবর্তন নয়, ত্রিপুরার ঐতিহাসিক পরিবর্তন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছেন, যার ফলশ্রুতিতে ত্রিপুরা সরকারের সদিচ্ছার কারণে 50,000 মেট্রিক টন ধান কেনা হচ্ছে। ত্রিপুরার আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করেছে বর্তমান সরকার বলেও জানান তিনি। 7,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 25,000 কোটি টাকা দেওয়ার কাজ করেছে প্রধানমন্ত্রী। 5 বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার 6 কোটি গরিব ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছানোর কাজ করেছে। 2019-এর নির্বাচনে উত্তর পূর্বাঞ্চলের 21টি আসন জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। এর মধ্যে ত্রিপুরা 2টি আসন রয়েছে। ত্রিপুরাতে 3টি দল রয়েছে, কমিউনিস্ট, কংগ্রেস এবং বিজেপি। কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেছে, কংগ্রেস দল শেষ হওয়ার পথে। ভারতের ভবিষ্যৎ যদি করতে পারে তা করতে পারে একমাত্র বিজেপি নেতা নরেন্দ্র মোদী। দেশে মজবুত সরকার আনতে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান সর্বভারতীয় নেতা অমিত শাহ। এদিন বক্তব্যের শুরুতে পৃষ্ঠা প্রমুখদের শপথ বাক্য পাঠ করান বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিজেপির নিষ্ঠাবান কার্যকর্তাদের পরিশ্রমে ত্রিপুরাবাসী মুক্তি পেয়েছে। বুথ স্তরে যে পরিশ্রম করছেন তার পরিণামে এই মুক্তি এসেছে। মুক্তির পথকে সুগম করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরজন রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ বলে জানান প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, একদিনেই ত্রিপুরাকে শ্রেষ্ঠ করা সম্ভব নয়। 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট বানানো হবে, সেই দিশাতে কাজ করছে সরকার। এখন ত্রিপুরা রোজগার দিতে জানে, ত্রিপুরা এখন স্বনির্ভর হচ্ছে। নরেন্দ্র মোদীর হীরার তৈরি হচ্ছে ত্রিপুরা বলে জানান তিনি। পৃষ্ঠা প্রমুখরাই সংগঠন এবং সরকারের মধ্যে সেতু তৈরি করবে, সরকারি কাজ মানুষের কাছে পৌঁছে দেবে বলে জানান তিনি। এদিনের সমাবেশে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মোমবাতি বের করেছেন, এবার মোমবাতি ধরিয়ে নিন, জ্বালিয়ে নিন। মোমবাতি জ্বালিয়ে নিন। যারা বাইরে আছে পৃষ্ঠা প্রমুখ ওনারও, কারণ ভেতরে জায়গা নেই। বন্ধুরা, আপনারা বাইরে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনার মোমবাতি জ্বালিয়েছেন। আমি শপথ বাক্য বলবো, আমার সঙ্গে সঙ্গে সেটা পাঠ করা। আমি ভারতীয় জনতা পার্টির নীতি আমি শপথ বাক্য বলবো, আমার সঙ্গে সঙ্গে শপথ বাক্য পাঠ করা। আমি ভারতীয় জনতা পার্টির, জোরে বলুন, নীতি ও আদর্শের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে সততা ও নিষ্ঠার সাথে আমার উপর ন্যস্ত করা সাংগঠনিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করিব। দেশের ঐক্য, সংহতি ও অখণ্ডতা রক্ষার্থে সদার্থক ভূমিকা পালন করিব এবং আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টি আসনে পদ্মফুল ফুটিয়ে ভারতের সর্বকালের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার শপথ নিলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এবার পৃষ্ঠা প্রমুখ বন্ধুরা মোমবাতি আপনারা করে নিন, বুঝিয়ে নিন। আমি বলবো সবাইকে নিজ নিজ পেজ দেখানোর জন্য রাষ্ট্রীয় অধ্যক্ষজিকে নিজের নিজের পেজ হাতে উপর উঠান। পৃষ্ঠা প্রমুখরা সমস্ত পেজ উপর উঠান, সমস্ত পেজ পৃষ্ঠা, সমস্ত পৃষ্ঠা বাইরে ভিতরে
যারা বাইরে আছেন এরাও সমস্ত পেজ উঠান। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রণাম জানাই আমার সমস্ত পৃষ্ঠা প্রমুখ বন্ধুদেরকে। এবার আমার সমস্ত পৃষ্ঠা প্রমুখরা আপনাদের কাছে যে আই কার্ডটা আছে, সেটাও বের করুন। আই কার্ড পৃষ্ঠা প্রমুখ বন্ধুরা নিজেদের ফটো আই কার্ডের সঙ্গে পেজ উঠান। ফটো আই কার্ডের সঙ্গে পেজ, ফটো আই কার্ডের সঙ্গে পেজ। এক হাতে আই কার্ড, এক হাতে পেজ, এক হাতে পৃষ্ঠা, এক হাতে আই কার্ড। পৃষ্ঠা প্রমুখ আই কার্ডের সঙ্গে এক হাতে আই কার্ড, এক হাতে পেজ। दोनों हाथे दुईटा तुलुन, एक हाथे पेज माने पृष्ठा और आरेक हाथे पृष्ठा प्रमुखेर आई कार्ड। अनेक अनेक धन्यवाद बंधुरा। আমার প্রিয় পৃষ্ঠা প্রমুখ বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তারা, আজকে আপনাদের পরিশ্রমে, আপনাদের মেহনতে আজকে ত্রিপুরাবাসী মুক্তি পেয়েছে। আপনারা বুথ স্তর পর্যন্ত যে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন, তার পরিণামে ত্রিপুরেশ্বরী মাতা ত্রিপুরার এই পুণ্যভূমিকে মুক্তি করেছে। বন্ধু, एक लंबे कालखंड तक कम्युनिस्ट शासन से मुक्ति का आनंद त्रिपुरा की जनता के चेहरे पर दिखाई पड़ता है। मित्रों, जो परिवर्तन हुआ है वो परिवर्तन का 100% यश, 100% इसका यश अगर किसी को जाता है तो यहाँ पर आए हुए मेरे सारे पन्ना प्रमुख भाइयों बहनों और कार्यकर्ताओं को जाता है। आपके ही परिश्रम के कारण त्रिपुरा के अंदर आज हम परिवर्तन देख रहे हैं। और मित्रों, ये परिवर्तन सत्ता का परिवर्तन नहीं है, त्रिपुरा में एक नए युग का शुरुआत हुआ है, विकास के युग का शुरुआत। मोदी जी के नेतृत्व में विप्लव देव की सरकार आज त्रिपुरा के हर मामले में त्रिपुरा को आगे ले जाने के लिए कटिबद्ध है। इतने सालों तक त्रिपुरा के महाराजा के नाम से एयरपोर्ट को नाम रखने की मांग कभी स्वीकार नहीं की। हमने सरकार बनते ही वीर विक्रम देव के नाम से त्रिपुरा एयरपोर्ट का नामांकन कर त्रिपुरा के महाराजा का सम्मान करने का काम किया। कम्युनिस्ट पार्टी, कांग्रेस पार्टी किसानों की बात करते हैं, मगर जब भी सत्ता में होते हैं किसानों की बदहाली। नरेंद्र मोदी सरकार ने एमएसपी दिया और त्रिपुरा सरकार ने त्रिपुरा में पहली बार 50,000 मेट्रिक टन धान किसानों का खरीदने की शुरुआत कर एक बहुत बड़ी क्रांतिकारी शुरुआत की। और पहले मोदी जी उज्ज्वला योजना लाए थे, परंतु उज्ज्वला योजना का फायदा त्रिपुरा में नहीं पहुंचा। सिर्फ 34,000 माताओं बहनों तक गैस के सिलेंडर पहुंचे थे। वो 34,000 से बढ़कर एक ही साल में त्रिपुरा के 2 लाख घरों में गैस पहुंचाने का काम नरेंद्र मोदी और विप्लव देव की सरकार ने किया है। अटल जलधारा मिशन लगभग 125 करोड़ की लागत से 7वां वेतनमान लागू करना, 10,323 शिक्षकों को सुरक्षा देना, उनको राहत देना, एनसीईआरटी के कोर्स को बांग्ला में ट्रांसलेट कर यहाँ के शिक्षा स्तर को ऊपर पहुंचाने का काम करना, फर्जी रेशन कार्ड की पहचान करना, सामाजिक पेंशन लाभार्थियों की भी पहचान करना और बहुत सारे उद्योग के भी काम यहाँ पर हुए।
टूरिज्म में बढ़ोतरी हुई है, और सबसे बड़ा काम अगर हुआ है तो त्रिपुरा के अंदर कानून और व्यवस्था की स्थिति को विप्लव देव की सरकार ने ठीक करने का काम किया है। नशे के कारोबार को 100% बंद करने का काम भारतीय जनता पार्टी की विप्लव देव सरकार ने किया है। मित्रों, केंद्र सरकार भी त्रिपुरा के विकास के लिए कटिबद्ध है। लगभग 7,000 करोड़ रुपया 14वें वित्त आयोग में पहले 7,000 करोड़ रुपया मिलता था। 14th फाइनेंस कमीशन में 7,000 करोड़ से बढ़ाकर नरेंद्र मोदी जी ने 25,000 करोड़ देने का काम किया है। मित्रों, फ्लाईओवर बनाना, विद्युत परियोजनाएं लागू करना, जनजातीय संपर्क विकास के लिए बहुत सारी निधि देना, निधियों के प्रवाह में बढ़ोतरी करना, साइंस सिटी का निर्माण करना, जीबी पंत अस्पताल का उन्नयन करना, ठोस कचरे के लिए संयंत्र लगाना, बहुत सारे काम विप्लव देव सरकार की सहायता में नरेंद्र मोदी सरकार ने भेजे। और ये दोनों सरकारें मिलकर आज त्रिपुरा को दिन दूनी रात चौगुनी प्रगति करने का काम कर रही है। और मुझे लगता है एक लंबे कालखंड के बाद त्रिपुरा विकास के रास्ते पर चल पड़ा। मित्रों, 2014 में देश में मोदी जी की सरकार बनी। 10 साल पहले यूपीए की सरकार चली। 14 में परिवर्तन हुआ और एक 5 ही साल के अंदर देश के अंदर हर क्षेत्र में परिवर्तन लाने का काम प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में हुआ। मित्रों, एक 5 ही साल में गरीबों की जीवन स्तर को सुधारने के लिए कांग्रेस और कम्युनिस्ट जीवन बर्बाद करते रहे। हम गरीबों को आगे बढ़ाएंगे, मगर गरीबों के लिए कुछ नहीं। एक 5 साल के अंदर प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार ने 6 करोड़ गरीब घरों के घर में गैस का सिलेंडर पहुंचाने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया है। 2.5 करोड़ से ज्यादा घरों में बिजली पहुंचाने का काम भारतीय जनता पार्टी की सरकार ने किया है। 8 करोड़ से ज्यादा घरों में शौचालय पहुंचाने का काम भारतीय जनता पार्टी की सरकार ने किया है। 2.5 करोड़ लोगों को, 2.5 करोड़ गरीबों को घर देने का काम भारतीय जनता पार्टी की सरकार ने किया है। लगभग 13 करोड़ युवा युवतियों को मुद्रा बैंक के माध्यम से लोन देने का काम भारतीय जनता पार्टी की सरकार ने किया है। और देश के किसानों को 1.5 गुना समर्थन मूल्य देने का काम भी भारतीय जनता पार्टी की सरकार ने किया। और एक सबसे बड़ी योजना स्वास्थ्य के क्षेत्र में प्रधानमंत्री जी लेकर आए हैं आयुष्मान भारत योजना। इसके तहत देश के 50 करोड़ गरीबों को, 10 करोड़ परिवार को जिनके पास इलाज का पैसा नहीं होता है, उनके इलाज के लिए, वो गरीब के माँ के इलाज के लिए, गरीब के बाप के इलाज के लिए 5 लाख तक का सारा हॉस्पिटलाइजेशन, ऑपरेशन, टेस्ट, दवाइयां, ये सारा खर्चा भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार उठाने वाली है। और उसके तहत लाखों लोगों को आज तक सहायता मिल चुकी है। मित्रों, 5 साल के अंदर भारतीय जनता पार्टी की सरकार ने मोदी जी के नेतृत्व में देश के हर क्षेत्र के अंदर विकास किया, मगर सबसे बड़ा काम किया है देश की सुरक्षा को सुनिश्चित करने का। कांग्रेस के लोग देश की सुरक्षा की बातें करते थे, मगर जब उनकी सरकार थी तब हर रोज पाकिस्तान से हमारी सेना के जवानों पर हमले होते थे और उनका अपमान किया जाता था। उरी के अंदर एक प्रयास पाकिस्तान ने किया
हमारे 12 जवानों को जिंदा जला दिया। सबको लगता था इस बार मोदी जी क्या करेंगे, अब क्या हो सकता है, मगर इस बार मनमोहन सिंह सरकार नहीं थी, नरेंद्र मोदी सरकार थी। इस बार भारतीय जनता पार्टी की सरकार थी। 10 ही दिन में मोदी जी ने सेना के रणबांकुरों को हुक्म दिया, पाकिस्तान के घर में घुसकर सर्जिकल स्ट्राइक कर अपने जवानों के मृत्यु का बदला लेकर सेना वापस आ गई मित्रों, और पूरे देश दुनिया के अंदर भारत का सम्मान बढ़ा। 2 ही देश थे जो अपने सेना के जवानों के मृत्यु का बदला लेते थे, इजराइल और अमेरिका। वो 2 देशों की सूची में तीसरा नाम भारत का जोड़ने का काम भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया है। मित्रों 19 में चुनाव होने वाला है नॉर्थ ईस्ट के अंदर। हेमंत जी ने बताया ऐसे हमने 21 सीटें जीतने का लक्ष्य रखा है और त्रिपुरा की दोनों सीटें जीतने का लक्ष्य रखा है। मित्रों त्रिपुरा में 3 पार्टियां हैं, कम्युनिस्ट पार्टी, भारतीय जनता पार्टी और कांग्रेस पार्टी। एक कम्युनिस्ट पार्टी जो है ये दुनिया भर में समाप्त हो चुकी है, कहीं पर अब कम्युनिस्ट पार्टी नहीं बची है और पूरे देश में कांग्रेस पार्टी समाप्त होने के कगार पर है। भारत का भविष्य अगर कोई संवार सकता है तो भारतीय जनता पार्टी के नेता नरेंद्र मोदी जी ही संभाल सकते हैं। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বর্তমান সরকারের সাফাই গাইতে গিয়ে শনিবার রাজ্য অতিথিশালার সাংবাদিক সম্মেলনে বাম সরকারের কড়া সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 19 লোকসভা নির্বাচনে ফের বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি। কমিউনিস্ট পার্টির ভয় ও হিংসার রাজনীতির সমাপ্তি হয়েছে, বিকাশের পথে এগিয়েছে ত্রিপুরা। বর্তমানে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহারাজাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বর্তমান সরকার। এ রাজ্যে কৃষকদের সম্মান দেওয়া হতো না, কিন্তু বর্তমান সরকার কৃষকদের স্বার্থে কাজ করছে। ধান কেনা হচ্ছে, সমস্ত ক্ষেত্রে মানুষের সঙ্গে নিয়ে এগুচ্ছে ত্রিপুরা। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক কাজ করছে বর্তমান সরকার। দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা এনেছে। শনিবার রাজ্য অতিথিশালার সাংবাদিক সম্মেলনে এ কথাগুলি বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নেশামুক্ত ত্রিপুরা করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। কমিউনিস্টদের আমলে ত্রিপুরার নেশার আড্ডা ছিল, কিন্তু বর্তমানে তা বন্ধ হওয়ার পথে। রাজনৈতিক হিংসা এ রাজ্যে বন্ধ। যে কোনো দলের কর্মীরা তাদের দলের কাজ নির্ভয়ে করতে পারছেন এ রাজ্যে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে ঝুলে চললে কিভাবে বিকাশের গতি বাড়ে তার উদাহরণ ত্রিপুরা। 129 যোজনা এ রাজ্যে চলছে। 13 কোটি টাকা দেওয়া হচ্ছে। দেশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মে অথবা এপ্রিল মাসে লোকসভা নির্বাচন হবে। বিজেপি 5 বছরে যে বিকাশ করেছে তা তুলে ধরবে। দেশে 6টি স্থানে বিজেপি সরকার ছিল, বর্তমানে 16টি জায়গায় সরকার রয়েছে। 2019 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফের একবার বিজেপি সরকার গঠিত হবে বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ক্ষমতা দখলের জন্য জোট করার দুরভিসন্ধি করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের ক্ষমতায় বিজেপি বলে জানান তিনি। আসন বন্টন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএফটির সঙ্গে নির্বাচনী লড়াই হবে। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এক কথাগুলি বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। त्रिपुरा में बची हुई भारतीय जनता पार्टी की विप्लव सरकार ने बहुत कम समय के अंदर त्रिपुरा की जनता का विश्वास जीतने का काम किया है। जिस मैदान में अन्य दलों की सभाएं होती है, उस मैदान में भारतीय जनता पार्टी का कार्यकर्ता सम्मेलन एक सुई की नोक जितनी जमीन भी खाली न रह जाए, इतना बड़ा देखकर त्रिपुरा भारतीय जनता पार्टी की पूरी यूनिट को मैं हृदय से बधाई देना चाहता हूं। मुख्यमंत्री और हमारे प्रदेश अध्यक्ष विप्लव देव और उनकी पूरी यूनिट को बधाई देना चाहते हैं। त्रिपुरा के अंदर परिवर्तन अब दिखाई पड़ता है। सबसे बड़ा परिवर्तन है आप लोगों समेत त्रिपुरा के सभी नागरिकों के चेहरे पर लंबे समय के बाद खुशी और हर्ष। पहले भय दिखाई पड़ता था, भय की जगह हास्य ले ली और एक खुला माहौल लोकतंत्र का फिर से एक बार अनुभव त्रिपुरा की जनता करे।
कम्युनिस्ट पार्टी की हिंसा और डर की राजनीति का एक लंबा युग झेलने वाली त्रिपुरा की जनता आज हिंसा और डर की राजनीति से ऊपर उठकर अपने विकास के रास्ते पर अग्रसर होती है। त्रिपुरा सरकार ने थोड़े ही समय में ऐतिहासिक फैसले किए। हमने हमारे घोषणा पत्र के अंदर कहा था कि हम राजा वीर विक्रम देव के नाम से एयरपोर्ट का नामांकन करेंगे। सरकार बनने के कुछ ही समय में हमने राजा वीर विक्रम देव के नाम से एयरपोर्ट का नामांकन किया और महाराजा को ऐतिहासिक श्रद्धांजलि देने का काम। किसान, मजदूर, गरीब, उनकी बात और उनके आधार पर राजनीति करने वाली कम्युनिस्ट पार्टी जब तक सत्ता में थी, किसानों की धान की खरीदारी नहीं के बराबर हुई। देश में प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने किसानों की उपज में लागत से 1.5 गुना समर्थन मूल्य करने के बाद यहाँ पर सरकार ने लगभग 50,000 मैट्रिक टन धान खरीदने का संकल्प किया है। मैं मानता हूं त्रिपुरा का शायद ही कोई किसान बच जाएगा जिसका धान अपने घर में रह जाएगा। और ये धान जो 10 से 12 रुपया प्राप्त होता था, इसकी जगह 17.5-18 रुपये तक उनको कीमत। तो 50% की बढ़ोतरी सीधा बैंक अकाउंट में उसका चेक, बीच में कोई बिचौलिया नहीं, कमीशन नहीं। 3 दिन के अंदर चेक का भुगतान होता है। दूसरा, अटल जलधारा मिशन करीब 125 करोड़ की लागत से त्रिपुरा के हर कोने में 3 साल के अंदर शुद्ध पीने का पानी पहुंचाने का हमने लक्ष्य रखा है। और गैस कनेक्शन के छूटे चार्जों को भी कम करने का काम भारतीय जनता पार्टी की सरकार। 7वां वेतन आयोग यहाँ लागू हो, इसकी भारतीय जनता पार्टी ने चुनाव के पहले मुहिम चलाई थी और घोषणा पत्र में हमने वादा भी किया था कि हम त्रिपुरा के कर्मचारियों को 7वां वेतन आयोग कम्युनिस्ट सरकार और उसकी साथी कांग्रेस ने कभी नहीं दिया। आज मैं त्रिपुरा की जनता को बताना चाहता हूं, हमारा ये वादा भी विप्लव देव सरकार ने पूरा किया है। 10,323 शिक्षक जो त्रिपुरा की सरकार के एडमिनिस्ट्रेटिव ब्लंडर के कारण जिनको अन्याय हुआ था, उनको भी आज प्रोटेक्शन देने का काम भारतीय जनता पार्टी की सरकार ने किया। सामाजिक पेंशन लाभार्थी की पहचान, उसमें से फर्जी लोग दूर करना, ये अभियान से जो सच्चे लाभार्थी है उस तक लाभ पहुंचना शुरू हुआ है। इसका फायदा उनको फर्जी रेशन कार्डों के जरिए त्रिपुरा की जनता का हजारों करोड़ जो बर्बाद होता था, उसको बंद करने के लिए एक मुहिम चलाई गई। अपने कैडर को फर्जी रेशन कार्ड देने वाली कम्युनिस्ट सरकार का पर्दाफाश इस दृष्टि से हुआ, इतने अल्प समय के अंदर 65,340 फर्जी रेशन कार्ड को समाप्त करने का काम कर एक बहुत बड़ा भ्रष्टाचार भारतीय जनता पार्टी की सरकार ने रोका है। इंफ्रा परियोजनाओं में भी ढेर सारी परियोजनाओं को लागू करने का काम किया। लगभग 10,000 करोड़ की परियोजनाओं का काम केंद्रीय सड़क एवं परिवहन मंत्रालय और बाकी केंद्रीय डिपार्टमेंटों के द्वारा होना है। आने वाले दिनों में पूरा देश 19 में केंद्र सरकार के लिए आम चुनाव में जाने की तैयारी कर रहा है। मई में, अप्रैल में चुनाव होंगे। भारतीय जनता पार्टी ने ये 5 साल के अंदर अपना विकास, अपनी पहुंच और अपनी विचारधारा का एक्सपांशन पूरे देश में करने में सफलता है। मोदी जी के नेतृत्व में जब हमारी सरकार बनी तब देश में 6 सरकारें थी, आज हमारी 16 सरकारें हैं।
भारतीय जनता पार्टी 9 करोड़ कार्यकर्ताओं की फौज के साथ विश्वास के साथ चुनाव के मैदान में उतरने जा रही है और हम सबको भरोसा है कि आज से भी अधिक बहुमत के साथ प्रधानमंत्री जी के नेतृत्व में फिर से एक बार भारतीय जनता पार्टी की सरकार होगी। सामने महागठबंधन की बात हो रही है। महागठबंधन एक ढकोसला है, ना नेता है, ना नीति है, ना सिद्धांत है, ना कार्य योजना है। सिर्फ राजनीतिक स्वार्थ के कारण सत्ता प्राप्त करने के लिए अपने अपने सिद्धांतों को किनारे रखकर सभी दल इकट्ठा हुए। उनका नेता भी तय है कि मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी और एनडीए के सभी साथी संगठित होकर चुनाव में जाएंगे और नॉर्थ ईस्ट के लिए जिस प्रकार से मोदी जी ने विकास का एक ड्राइव उठाया है, संवेदनशीलता के साथ साथ प्रायोरिटी अभिन्नता भी दी है और संवेदनशीलता के साथ सवालों को प्रश्नों को हल करने की तत्परता भी दिखाई। इसके कारण नॉर्थ ईस्ट में आज आंखों की आंखें सरकारें कांग्रेस के हाथ से चली गई है और नेडा के गठबंधन के पास आंखों सरकार हुई है। नॉर्थ ईस्ट में हम 21 से ज्यादा सीट जीतने का विश्वास रखते हैं। पूरे नॉर्थ ईस्ट से मोदी जी के समर्थन में एक वेव दिखाई पड़ता है, त्रिपुरा वेव भी दिखाई पड़ता है। कांग्रेस के नेता जिन्होंने 10 साल तक 12 लाख करोड़ के कपड़े घोटाले भ्रष्टाचार किए, देश को अव्यवस्था में झोंका, विश्व में देश के सम्मान को नीचे लाया, देश की सुरक्षा को पर सवाल या निशान लगे, वो आज एक बार फिर से गठबंधन का मुहूर्त पहनकर जनता के सामने आए। आज गठबंधन के नेता अभी से बोलते हैं कि हमें देश में मजबूत सरकार नहीं चाहिए, मजबूर सरकार चाहिए। कांग्रेस के नेतृत्व के गठबंधन को मजबूर सरकार चाहिए, देश की जनता को मजबूत सरकार चाहिए। मजबूत सरकार गठबंधन दे नहीं सकता, मजबूत सरकार भारतीय जनता पार्टी के नेता नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए दे सकता है। নির্বাচনী ইস্যু কি হবে তা নিয়ে সাংবাদিকদের জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগর মহকুমার জেল রোড স্থিত আনন্দধারা সঙ্গীত মিউজিক্যাল কলেজে শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীতের উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়েছেন বিশ্বভারতী থেকে ডক্টর গৌরব চৌধুরী। জানা যায় 150 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে। 4 জানুয়ারি থেকে ধর্মনগর জেল রোড স্থিত আনন্দধারা সঙ্গীত মিউজিক্যাল কলেজে শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীতের উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। 6 দিন ব্যাপী চলবে এই কর্মশালা। এদিনের এই কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রেমী বরেণ্য ব্যক্তিত্ব দিব্যেন্দু নাগ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়েছেন বিশ্বভারতী থেকে ডক্টর গৌরব চৌধুরী। ওনার জ্ঞানের আলোতে আলোকিত আনন্দধারার ছাত্রছাত্রীরা। গুণমুগ্ধ এই গুণীজনকে পেয়ে বেজায় খুশি কচিকাচারা। সুদূর শান্তিনিকেতন থেকে ছুটে এসেছেন রবীন্দ্র অনুরাগী ছাত্রছাত্রীদের জ্ঞানের ভান্ডারকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ব্যাপারে ওনার অভিমত জানতে চাইলে উনি বলেন, ধর্মনগরে বাচ্চাদের গলায় সুর আছে, ভালোবেসে ওরা স্বতঃস্ফূর্তভাবে গান পরিবেশন করে। আনন্দধারা সঙ্গীত মিউজিক্যাল কলেজের কর্ণধার পার্থপ্রতিম নাথ সংবাদ প্রতিনিধিকে জানান, 150 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এই ধরনের কর্মশালা প্রতি বছরই করার ইচ্ছা প্রকাশ করেন। আমি শ্রী পার্থপ্রতিম নাথ, অধ্যক্ষ আনন্দধারা মিউজিক কলেজ। আপনাদের সবাই শুভেচ্ছা ও আশীর্বাদে আমরা প্রায় 6 বছর অতিক্রান্ত করতে চলেছি। আমাদের এখানে একটি ওয়ার্কশপ হতে চলছে অলরেডি। গতকাল থেকে শুরু হয়েছে আমাদের ওয়ার্কশপ। শান্তিনিকেতনের একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যিনি শান্তিনিকেতনের অধ্যাপনার কাজেও যুক্ত, ডক্টর গৌরব চৌধুরী এই যে ওয়ার্কশপটি কর্মশালাটি পরিচালনা করছে। প্রায় 150 শতাধিক ছাত্রছাত্রী আমাদের এখানে যুক্ত হয়েছে এই ওয়ার্কশপে। আনন্দধারা মিউজিক কলেজ সম্পর্কে আমার তার সাথে আমার
সম্বন্ধ বা বন্ধুত্ব বলুন, সেটা 1 বছর পূর্ণ হয়ে গেছে। এটা গত বছর মানে 2018 ডিসেম্বর, বড় খুবই শুভ দিন ছিল বোধহয়, 7ই পৌষ। এটা আমাদের শান্তিনিকেতনের দেবেন্দ্রনাথের দীক্ষা দিবস। সেই দিনই আমি প্রথম ত্রিপুরায় আমার আসা, সত্যি কথা বলতে। এবং সেটা সূত্র হচ্ছে আমার এক বন্ধু নবেন্দু কিরণ দেবনাথ, এবং তাদের সাথে পরিচয় হয় আমার পার্থদা এবং বৌঠান আমি বলি প্রভাদির সাথে, যারা এইরকম একটা ধর্মনগরের মতো জায়গাতে এত একটা রিচ অনুষ্ঠান বা শিক্ষা কর্মের সাথে যারা তারা যুক্ত। গান শেখাতে গিয়ে আমার যেটা প্রথম দিন মনে হয়েছিল যে এইখানে, যেটা আমি অনুষ্ঠানের দিনও বলেছিলাম গত বছর, যে এই ধর্মনগরে প্রচুর সুর, বাচ্চাদের গলায় হোক বা বড়দের হোক, প্রত্যেকের গলায় কিন্তু সুর ভরপুর। এবং আমার কাছে এটা খুব একটা ভালো লাগার বিষয় যে এদেরকে গান শিখিয়ে আমার ভীষণ আনন্দ হয়, যে সত্যি আনন্দধারা যে মিউজিক কলেজের যে নামকরণ সত্যি সার্থক। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ঐতিহ্যবাহী পৌষ মেলাকে কেন্দ্র করে শনিবার পশ্চিম পানিসাগর জেবি স্কুলে এক প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পানিসাগর বিজেপি মন্ডল সম্পাদক বিশ্বজিৎ দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীতল দাস সহ আরো অনেকেই। পানিসাগর মহকুমার ঐতিহ্যবাহী পৌষ মেলা ও উৎসবকে কেন্দ্র করে শনিবার বেলা 2 ঘটিকায় পশ্চিম পানিসাগর জেবি স্কুলে এক প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন সন্দীপ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীতল দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশিস নাথ, পানিসাগর বিজেপি মন্ডল সম্পাদক বিশ্বজিৎ দেব সহ মহকুমার সরকারি দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন স্থানীয় ক্লাব এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ। এই মেলায় আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন ব্লক আধিকারিক রাকেশ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন রান্টু কুমার নাথ। মোট 8টি সাব কমিটি তৈরি করা হয়। এবারের মেলায় বাজেট ধরা হয়েছে 2 লক্ষ টাকা। থাকবে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরা রাজ্য তথা বহিরাজ্যের শিল্পীর দ্বারা অনুষ্ঠিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য বছরের ন্যায় এবারও রাজ্যের এবং বহিরাজ্যের দোকানিরা তাদের রকমারি পসরা নিয়ে হাজির হবে। এই উপলক্ষে শ্রী গোপাল কৃষ্ণ সেবাশ্রম কমিটির পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও পশ্চিম পানিসাগর গোপালকৃষ্ণ সেবাশ্রম কমিটির উদ্যোগে 4 দিন ব্যাপী যে পৌষ মেলা এবং উৎসব, এটা আমরা করতে যাচ্ছি। এটা আজকে আমরা এখানে প্রস্তুতি কমিটির আমরা এখানে আজকে সভা করেছি এবং বিভিন্ন সাব কমিটির সভা কিছুক্ষণের মধ্যে সেটা হবে। আমরা এবারের মেলাতে আমরা প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত আমরা এখানে বাজেট ঠিক করেছি। বিভিন্নভাবে বিভিন্ন দপ্তর আধিকারিক, সজ্জন ব্যক্তি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সবাই মিলে যাতে এই মেলাকে সফল করা যায়, এইভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই মেলাকে সফল করার জন্য আমরা বিভিন্ন সাব কমিটি আমরা গঠন করেছি। অভ্যর্থনা সাব কমিটি, কালচারাল সাব কমিটি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক সাব কমিটি থেকে আমরা 7 থেকে 8টা আমরা সাব কমিটি আমরা গঠন করেছি। এবং এই মেলাতে আর যেটা আকর্ষণ আমরা দেখি যে প্রত্যেক বছর এখানে শুধু এই পানিসাগরের শিল্পী নয়, পানিসাগর, ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরাও এখানে আসেন। এমনকি গত বছর শিলচর থেকেও, বহিরাজ্য থেকেও এখানে শিল্পীরা এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখি যে মেলাতে প্রত্যেক বছর প্রায় 15 থেকে 20 হাজারের মতো দর্শকরা এখানে উপস্থিত হন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস।
IRCTC authorized rail e-ticketing counter. হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে ওরে মন একবার বলো রে। সুধী কালাচাঁদ প্রিয় ভক্তবৃন্দ, শ্রী শ্রী কালাচাঁদের অশেষ আশীর্বাদে প্রতি বছরের ন্যায় এবছরও উত্তর ত্রিপুরা জেলার তারকপুরে শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দিরের 47তম বাৎসরিক মহোৎসব উপলক্ষে আগামী পৌষ সংক্রান্তি হতে 7 দিন ব্যাপী কালাচাঁদের মেলা এবং 40 প্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত মহোৎসবে আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা পদকর্তাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সূচি: পৌষ সংক্রান্তিতে বিকেল 3 ঘটিকায় রথযাত্রা এবং সন্ধ্যা 8 ঘটিকায় 40 প্রহর কীর্তনের শুভ অধিবাস। পয়লা মাঘ হরিনাম যজ্ঞ আরম্ভ তথা কীর্তনের শুভারম্ভ। কীর্তন চলবে 5ই মাঘ পর্যন্ত। 5ই মাঘ দুপুর 12 ঘটিকা হতে কালাচাঁদের মহাপ্রসাদ বিতরণ আরম্ভ। 6ই মাঘ দুপুর 12 ঘটিকায় মহান্ত বিদায় এবং কালাচাঁদের মহালুট। এই মহাসংকীর্তনে ও মেলায় সকল ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। নমস্কারান্তে শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দির পরিচালন কমিটি, তারকপুর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। মাত্র 100 টাকার জন্য বন্ধুকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর বন্ধুর বিরুদ্ধে। ঘটনা ইংরেজবাজার থানার অন্তর্গত কুমারপুর গ্রামে। আহত মিলন কর্মকারকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পলাতক। শনিবার রাতে ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামে মাত্র 100 টাকার জন্য বন্ধুর বুকে চাকু ঢুকিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর আরেক বন্ধুর বিরুদ্ধে। গুরুতর জখম ওই যুবককে রাতেই ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত ওই রোগীর বুকে বাম দিকে অনেকটাই ক্ষত হয়েছে। জরুরি অস্ত্রোপচার করার পর 20টি সেলাই পড়েছে। ওই যুবকের অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম মিলন কর্মকার, বয়স 25, পেশায় রং মিস্ত্রি। মিলনের বাড়ি কুমারপুর গ্রামে। 1 মাস আগে মাকুল মাহালত নামে এক বন্ধু মিলনের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিল। সেই টাকা চাইতে গিয়ে গোলমালের সূত্রপাত। পুলিশকে আক্রান্ত যুবকের দাদা পবন কর্মকার জানিয়েছেন, শনিবার রাতে ভাইয়ের ধার দেওয়া 100 টাকা দিবে বলে একটি ফাঁকা মাটি ডেকেছিল মাকুল। টাকা দিতে গিয়ে তাকে অতর্কিতে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা চালায় ওই যুবক। পুরো ঘটনার ব্যাপারে ইংরেজবাজার থানার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। ঘটনা হয়েছিল, ভাইকে আমার বাইরে লেগেছিল কাজে লেগে যাওয়ার পর কিছু টাকা পেতো, কিছু টাকা দিয়েছে, বলেছে বাড়িতে আসিও। এবার বাড়ির পাশে মাঠ আছে, মাঠের পাশে বলেছে যে আসো। ফোন করে ডাকলো, টাকার পর পয়সা চেয়ে যায়, ফাটাস করে চাকু মেরে দিয়ে যায়। হটতে যায়, বগলে লেগে গেছে চাকু। কত টাকা পেতো? টাকা 100টা টাকা পেতো। কার কাছে? ওই মাকুলের কাছে। মাকুল কে? মাকুল ওই যে কুমারপুরে চাংড়া, সব লেবার খাটায়। ওই পাঠিয়েছিল কাজে? হ্যাঁ, ওই কাজে পাঠিয়েছিল আমার ভাইকে। দেওয়ার টাকা চাহাতে যায়, এরকমই চাকু মেরে দিয়েছে। একটু নিশা ভাঙ করে তো। মালদা থেকে দেব সিংহের রিপোর্ট, নিউজ বাংলা। নাগরিকত্ব ইস্যুতে বরাকে এসে বাজিমাত করলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনআরসি প্রক্রিয়া নিয়ে বরাকবাসীকে অভয়ের বাণী শুনিয়ে যান। 4 জানুয়ারি শিলচরে বিজয় সংকল্প দিবস উদযাপনে উপস্থিত ছিলেন দেশের সর্বাধিনায়ক নরেন্দ্র মোদী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিজেপির তাবড় নেতা কর্মীরা। প্রায় 40 মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী নাগরিকত্ব ইস্যুতে বরাকবাসীকে আশ্বস্ত করেন। তিনি বলেন, একজন ভারতীয় নাগরিকও এনআরসি ছুট হবে না। এদিকে অসম চুক্তির 6A ধারা নিয়ে মোদীজি স্পষ্ট ভাষায় জানান, 2 দিন আগে বরাক তথা অসমের গৌরব রক্ষার জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার নিউ ইন্ডিয়া তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে। এর জন্য উত্তর পূর্বকে রাখা হয়েছে সর্বাগ্রে। এদিনের এই সভায় উপস্থিত জনতার ভিড় ছিল বেশ লক্ষণীয়। कुछ नहीं थे, नाम मात्र के कुछ लोग थे। आज तेज गति से पंचायतों में भी आपने भारतीय जनता पार्टी को विश्वास दिया, आशीर्वाद दिया, और ये भी इतने कम समय में। साथियों, मैं यहां आप सभी को
ये भरोसा दिलाने के लिए आया हूं कि नेशनल रजिस्टर ऑफ सिटीजनशिप एनआरसी आपको फिर से भरोसा देता हूं, कोई भी हिंदुस्तानी नागरिक, कोई भी भारतीय नागरिक उसमें से नहीं छूटेगा। ये मैं आपको भाइयों बहनों, न्यू इंडिया का नया इंफ्रास्ट्रक्चर तैयार करने में हम निरंतर जुटे हुए। इसमें भी देश का पूर्वी हिस्सा हमारा नॉर्थ ईस्ट अगुवाई करने वाला है। नॉर्थ ईस्ट के कोने कोने में कनेक्टिविटी सुनिश्चित करने का बीते 4.5 वर्षों से चल रहा है। 10 दिन पहले ही मैं बोगीबिल में था, वहां भारत के सबसे लंबे रेल रोड ब्रिज का लोकार्पण किया गया। आप सभी ने भी देखा होगा उस एक प्रोजेक्ट की चर्चा किस प्रकार देश और दुनिया में हुई है। बोगीबिल हो या फिर भूपेन हजारिका सेतु, देश के ये दोनों बड़े इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट यही हमारी आसाम की धरती पे। বারুগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নতুন বছরের শুভারম্ভে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় কল্যাণপুরবাসী। নতুন ইংরেজি বছরে কল্যাণপুরবাসী উপহার পাচ্ছে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন। ত্রিপুরা হাউজিং বোর্ড এই বিল্ডিং এর কাজ করছেন। বর্তমানে চলছে শেষ তুলির টান, রং চলছে নতুন ঝাঁঝা চকচকে নতুন ভবনের। 2016 সালের জুলাই মাসে কাজ শুরু হয়েছিল। প্রায় 5 কোটি টাকার ভবন। শ্রমিকরা দিনরাত কাজে ব্যস্ত। বর্তমানে স্কুলে 1000-এর উপর ছাত্রছাত্রী রয়েছে। ভবিষ্যতে আরো বাড়তে পারে। শিক্ষক শিক্ষিকা 35 জন। বিদ্যালয়ের বয়স 90 বছরের কাছাকাছি হবে। প্রথমে এই বিদ্যালয়টি ছিল রাম ঠাকুর পাঠশালা নামে। কিছুদিনের মধ্যে নতুন ভবন চালু হতে পারে। নতুন ভবন পেয়ে বেশ খুশি কল্যাণপুরবাসী। প্রথমত আমাদের যে পুরানো যে বিল্ডিংটা আছে, অনেক পুরনো বিল্ডিং। এই বিল্ডিংয়ে ছাত্র অনুপাতে ক্লাসের রুম সংখ্যা অনেক কম। আমরা বিভিন্ন প্রতিকূলতার সাথে আমরা স্কুল চালাচ্ছি। হ্যাঁ, আমরা আশাবাদী যে নতুন যে বিল্ডিং হচ্ছে, নতুন বিল্ডিংয়ে যদি আমাদের স্কুলটা শিফট হয়, আমাদের যে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছি তা থেকে কিছুটা আমরা পরিত্রাণ পাবো। তবে হ্যাঁ, আমাদের এখন অবধি বিল্ডিংয়ের যেই পরিকাঠামো গড়ে উঠেছে সেটা আমাদের প্রয়োজনের তুলনায় কম। আশা করি সেটা অদূরেই সেই সমস্যা মিটবে, এই আশাটুকু রাখছি। আর নতুন বিল্ডিং হবে এটা খুবই খুশির কথা, এবং এই এলাকার সমস্ত অভিভাবক বা আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে, আমাদেরও একটা স্বপ্ন আমরা নতুন বিল্ডিংয়ের বিদ্যালয় আমরা শুরু করতে যাচ্ছি। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।